দর্শক, আমার পাশে আপনারা যাকে দেখছেন তিনি হচ্ছেন মোহাম্মদ তারেক। আর এই মোহাম্মদ তারেক তিনি কিন্তু একজন কিডনি পেশেন্ট ছিলেন, যাকে তার স্ত্রী একটি কিডনি দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু তার যে পারিবারিক যে সমস্যা, সেই সমস্যার প্রকট হওয়ার কারণে কিন্তু এই বিষয়টি এখন সবাই জেনে গেছেন, এবং তার স্ত্রী কিন্তু তার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছেন যে তার স্বামী নাকি তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। এবং তার স্বামীর নামে কিন্তু ইতিমধ্যেই সেই তার যে স্ত্রী টুনি, সেই টুনি মামলা করেছেন, এবং তিনি সেই মামলাতে জেল থেকে জামিনে মুক্ত হয়ে এসেছেন। অনেক অনেক কিছু ঘটে গেছে। এই ঘটে যাওয়ার পেছনের যে রহস্য, সেই রহস্য জানার জন্য আজকে আমরা মুখোমুখি হয়েছি মোহাম্মদ তারেকের সামনে। তারেক, আপনি এখন কেমন আছেন? আপনি তো একজন কিডনি। আমি এখনো কিডনি ছাড়াও আমি অসুস্থ, যেহেতু আমি 1 মাস 2 দিন মেডিকেলে ছিলাম। মেডিকেল থেকে এই 5 তারিখে ছাড়া পেয়েছি। আমার হাতটা এখনো কাঁপে, মানে আমি খুবই এখনো দুর্বল আর কি, এখনো সুস্থ না। আর কিডনি পেশেন্ট তো অবশ্যই আছি, সেটা আছে। তারেক সাহেব, আপনি আগে বলেন যে আপনার গ্রামের বাড়ির পরিচয়টা কোথায় আছে। আচ্ছা, আমার বাড়ি, অরিজিনাল বাড়ি হচ্ছে, আমার জন্ম কুষ্টিয়া, কুষ্টিয়া ভেড়ামারা থানা, কুচিয়ামুড়া গ্রাম। আপনি কলমাতে বাড়ি করেছেন কবে? এটা আমি যখন মালয়েশিয়া ছিলাম তখন আমার দুলাভাইকে টাকা পাঠাতাম। আমার মা এবং আমার দুলাভাই বাড়ি করছে, এটা মনে হয় 94-এর দিকে, 1994-এর দিকে। বাড়িতে আমরা একটি সাইনবোর্ড দেখেছি, টুনি বিউটি পার্লার। তো এই পার্লারটা কার এবং কিভাবে এই পার্লারটা হলো? আমি যখন বিয়ে করি তখনই আমার ওয়াইফ বলছিল যে আমি কিছু পার্লারে কাজ জানি, তো প্লিজ আমাকে একটা রুম দিবা সব সময়, যে আমি পার্লারে কাজ করতে পারি। আমি বলছি, "Well, কাজ করা তো অনেক ভালো।" তো তখন থেকে আমার যে আগের বাসা ছিল তখন একটা রুম দিছিলাম, তখন বেশ কাজ করতো, টুকটাক কাজ করতো, ভালোই ওইখানে কাজ করতো। কিন্তু এই বাড়িতে আসার পরে বিশেষ করে অপারেশনের পরের থেকেও আস্তে আস্তে এমনই হয়ে গেল, পার্লারের উপর থেকে তার মন উঠে গেছে। পার্লারে কাজ করে না তেমন, বন্ধই থাকে, সবসময় বন্ধই থাকে। তো আমি বলছি, আমি 8,000 টাকা ভাড়া পাবো, তুমি যদি ছেড়ে দিতে ভালো হতো। এই কথা বললে ও আমার পরে প্রচন্ড ক্ষেপে যায়, মানে রুম ছাড়বে না সে। এ, মানে রুমটা আমার 8,000 টাকা ভাড়া নিলে আমার একটা। অর্থাৎ পার্লারটা আপনি করে দিয়েছিলেন? জি, আমি করে দিয়েছি, এবং 2টা রুম দিয়ে আমি করে দিয়েছি। এখন বলেন যে আপনি কিডনি যে রোগী, বা আপনার একটি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, এটা আপনি কবে বুঝলেন, এবং আপনার স্ত্রী কিভাবে আপনাকে কিডনিটা দিল? হ্যাঁ, আমার যখন কিডনিটা ধরা পড়ে তখন আমার অনেক মাথা ব্যথা হয়। মেডিকেলে যাওয়ার পরে ওনারা বলে যে, সুপার থেকে বা ইয়া থেকে বললো যে কিডনি ড্যামেজ হয়ে গেছে। তখন থেকে আর কি আমরা জানি। কবে কবে এটা সালটা আমার মনে নাই, তবে এখন থেকে প্রায় 14 বছর হবে, 14 বছর আগে। পরে সব সব জায়গায় টেস্ট করার পরে বলছে হ্যাঁ কিডনি ড্যামেজ হয়ে গেছে। তখন থেকে আমি এ, 3 মাস দেশে করি, তারপরে থেকে ইন্ডিয়াতে করি। তো তখন আমি ব্যবসা করতাম, আমার ব্যবসার টাকা দিয়ে আমি ট্রিটমেন্ট করতাম তখন। আর অনেকদিন, প্রায় 9 বছর এরকম ট্রিটমেন্ট করার পরে, যাওয়া আসার পরে ইন্ডিয়া, 9 বছর পরে বললো যে এখন আর ওষুধে কাজ হবে না, এখন হয় ডায়ালাসিসে যেতে হবে বা অপারেশনে যেতে হবে। তো আমার ওয়াইফ এর আগে বলছিল যে কিডনি লাগলে অবশ্যই দিব, তুমি আমাকে একটা ফ্লোর লিখে দিবা। তো আমি বলছি আচ্ছা, কোনো সমস্যা নেই। পরে 2তলা ফ্লোরটা 100% জমি সহ, যে তোমার এটা 4তলা ফাউন্ডেশন, 3তলা পর্যন্ত করছি। তো ওই হিসাবে 4 ভাগের 1 ভাগ জমি সহ এই 2তলাটা আমি তাকে লিখে দিই। আর বিনিময়ে সে কিডনিটা দেয়। এখানে আর কোন অপারেশনটা ইন্ডিয়াতেই হয়। এটা আজকে থেকে 5.5 বছর বা 6 বছর কাছাকাছি হবে আর কি, 19 সালে এটা। দর্শক, আমরা এতক্ষণ যেটা শুনলাম যে তিনি তার স্ত্রীকে একটি ফ্ল্যাট লিখে দেওয়ার বিনিময়ে কিন্তু তার স্বামীকে একটি কিডনি তিনি দান করেছেন, এবং সেই দানের পেছনের যে গল্পটা, সেই গল্পটা কিন্তু মোহাম্মদ তারেক তিনি আমাদেরকে বর্ণনা করলেন। এখন কথা হচ্ছে যে স্ত্রী একজন স্বামীকে একটি কিডনি দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সেই স্ত্রী কেন এই মোহাম্মদ তারেকের যে বিমুখ হয়ে গেলেন, কেন তার নামে মামলা করলেন, কেন তিনি আজকে এভাবে বসবাস করছেন, সেই গল্পটা আমি জানবো। তারেক সাহেব, কেন আপনার স্ত্রী আপনার নামে মামলা করলেন এবং আপনার থেকে আলাদা হয়ে গেলেন? মেন ঘটনা, সে পরকীয়া করছে, আবার ভাড়াটিয়ার সাথে পরকীয়া করাতে তাকে হাতে নাতে ধরি আমি বিছানায়। হাতে নাতে ধরার পর থেকে এই সমস্যা তৈরি হয়েছে। তারপরে হাতে নাতে ধরার পরে আমি বলেছি, তোমার যদি ভালো লাগে তুমি অবশ্যই আলাদা সংসার করো, এবং আমি আমার মতো থাকবো। তখন থেকেই সে আর কি আলাদা, মানে আলাদা হতে দিবে না। সে আলাদা হতে বলে আমাকে, কিন্তু তার কথা, তুমি বাড়ি রেখে তুমি চলে যেতে পারো। মেন উদ্দেশ্য তাদের বাড়ি, পুরা বাড়িটাই, যেহেতু আমি এখানে একা থাকি, ওদের সবাই থাকে। মেন উদ্দেশ্য ওদের বাড়ি, এবং আপনার জেলে দেওয়ার কারণটাই, এখানে একটা ওরা প্ল্যান করছিল যে জেলে দিলে হয়তো আমি মারা যাবো ওষুধ না দিলে। তো মারাই যেতাম। ওষুধ তো ওরা দেয়নি আমাকে, জেলে ঠিকই ঢুকাইছে, ওষুধ তো দেয়নি, ওদের প্ল্যানটা ঠিকই ছিল।
পরে কেমন করে আমার ছোট ভাই যেন টের পায়, তারপরে 3 দিন ওষুধ না খেয়েছিলাম। পরে ওষুধ 3 দিন পরে আমার ছোট ভাই দৌড়াদৌড়ি করে পৌঁছায় দেয়। তারপর আল্লাহ রহমতে ওষুধ খেয়ে বেঁচে আছে। আচ্ছা, আপনি বলেন যে আপনার নামে কবে মামলা দেওয়া হলো, আপনি কয়দিন জেল খেটেছেন, কিভাবে বের হলেন, একটু সংক্ষেপে বলুন। হ্যাঁ, আমাকে কয় তারিখে ঠিক দিছে, আমি 26শে এপ্রিল না মে এরকম যাই না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিলের দিকে, জি এই বছর এই 2-3 মাস আমি আসছি মাত্র। আমি বের হয়েছি আজকে কত 10 দিন হলো আমি মেডিকেল থেকে, মানে একটা না 40 দিন জেল কেটেছি। 40 দিন জেল খাটার পরে 2 দিন বের হয়েছিলাম। ঈদের 4 তারিখে, ঈদ হয়েছে 7 তারিখে, 4 তারিখে আমি বের হয়েছি জেলের থেকে। 6 তারিখ থেকে মেডিকেলে, 6 তারিখ থেকে মেডিকেলে, এই 5 তারিখে, এই মাসের 5 তারিখে আমি মেডিকেল থেকে ছাড়া পাই। এখন আপনার অবস্থা? আমি এখন অনেক অসুস্থ, এখনো আমার শরীরে শক্তি নেই, আমার হাত পা কাঁপে, এটা আপনারা দেখছেন যে আমার অনেক দুর্বল আমি এখনো। মামলাটার অবস্থা? মামলা চলতেছে, ওরা মামলা আরো, মানে ওরা এখনো চাচ্ছে অনেক লোক জন নিয়ে যায়, তারপরে অনেকগুলো উকিল নিয়ে যায় যে আমার শাস্তি হোক, আবার আমি জেলে যাই। এই অবস্থায়, এই রোগী অবস্থায় জন্য আবার জেলে যাই, আবার মানে ওদের টার্গেট আমাকে মেরে ফেলা। আমরা যেটা জানলাম যে এই যে তারেক সাহেব, তিনি ইতিমধ্যেই জেল থেকে তিনি বেরিয়ে এসেছেন, বেশি দিন হয়নি। জেল থেকে বেরিয়ে তিনি হাসপাতালে ছিলেন, হাসপাতাল থেকে তিনি এখন বের হয়ে কিন্তু এই যে টুনি বিউটি পার্লার লেখা যে ভবনটা, এই ভবনে তিনি থাকেন না, যদিও এই ভবনটা তার নিজের করা, কিন্তু এই ভবনে কিন্তু তিনি এখন বসবাস করতে পারছেন না জীবনের নিরাপত্তার কারণে, এটাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এখন আপনি আমাকে একটু বলবেন যে আসলে মামলাটার কি কোনো ভবিষ্যৎ নেই, কেন মামলাটা এইভাবে রয়ে গেছে? আসলে ওরা মামলা এখনো বলছে আরো করবে। আমাকে একটা প্রস্তাব দিছে যে বাড়িটা তার নামে লিখে দিতে, এবং 3,60,00,000 কত টাকা যেন, 3,60,00,000 কত টাকা সে পাবে, তাকে দিতে হবে। আমি বলছি পাবে কারণ কি, কয় আমাকে নাকি জন্মের থেকে মানে পালছে, এমন একটা কথাবার্তা বলছে। কিন্তু তাকে বাড়ি লিখে দিলে এবং ইয়ার থেকে মানে 3,60,00,000 টাকা দিলে সে আমার এই মামলা থেকে অব্যাহতি দিবে, এই কথাই সে আমাকে একবার বলেছে। আপনার স্ত্রী কেন এত ক্ষমতা দেখাচ্ছে আপনার প্রতি, এটা কারণ কি? কারণ আপনার স্ত্রী আপনাকে তো একটি কিডনি দিয়েছে। একটা কিডনি দেওয়া কিন্তু মুখের কথা না দর্শক, একটা কিডনি একটি দেহের একটি বিশাল অংশ, যে স্বামীকে যে স্ত্রী দিয়ে দিয়েছে, তারপরে এই ধরনের ঘটনা সংসারে, এটা কিন্তু খুবই বিরল। কেন হলো এমন? ক্ষমতার উৎসটা কোথায়? ক্ষমতার উৎস হচ্ছে তার বোন। তার বোনকে সব আত্মীয় স্বজন ভয় পায়। সে এমন কোনো, আমার মনে বলে না যে ঢাকার ভিতরে কোনো থানার পুলিশের সাথে তার হাত নাই। সে সব থানাতেই যায়, এবং যাওয়ার সাথে সাথে সেখানে অফিসার থাক, যে অফিসারের সাথে ওনার খাতির করার মানে অভিজ্ঞতা আছে আর কি। মানে কেন, সে কি করে তার বোন? তার বোন হচ্ছে মাই টিভিতে নিউজ প্রেজেন্টার, আর এই নিউজ প্রেজেন্টারের আগের থেকে উনি এরকম, মানে যে কোনো জায়গায় সে যেতে পারে। একটা জিনিস চিন্তা করেন, এই নিচে এটা কিন্তু আমির হোসেন আমুরে দিয়ে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমির হোসেন আমুর বাসায় যেতে যেতে কিন্তু এই চাকরিটা নিছে। তো মনে করেন তখন তো উনি অনেক বড় পর্যায়ে ছিল আমির হোসেন আমু, তো এইসব জায়গায় যেতে ওনার দেরি লাগে না, ও সব জায়গায় যেতে পারে। যখন তখন সে যত বড় অফিসার হোক তাকে দিয়ে কাজ করাতে পারে। এই জন্যে আমি হুমকির ভিতরে আছি, এবং আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে বাড়িটা নেওয়ার জন্য। তারপরে আমি অনেক ইয়ার ভিতরে আছি, যে মানে হুমকির ভিতরে আছি। তার যে স্ত্রী টুনি, সেই টুনির বক্তব্য প্রচার হওয়ার পর থেকে কিন্তু তার প্রতি মানুষের একটা সহমর্মিতা চলে এসেছে। কারণ একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়েছে, অথচ সেই স্বামীর ঘর সে করতে পারছে না। এমন ঘটনা শোনার পর সবারই, আমার মনেও কিন্তু একটি কষ্ট লাগবে, তাই না? কিন্তু তার যে আড়ালের ঘটনা তিনি বর্ণনা করলেন, আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনার স্ত্রী পরকীয়া করতো, এই ধরনের যে অভিযোগ? হ্যাঁ, এখন ছবি তোলা নাই, আমি যা হাতে নাতে ধরছি, এবং আমার ভাড়াটিয়ারা দেখছে, সবাই জানে। আর যারা দেখতো পরের দিন সাথে সাথে বের করে দিচ্ছে আমার বাড়ির থেকে। আর এখন যে অবস্থা, আমি এসে দেখলাম যে আমার এখানে প্রায় 12টা-14টা রুম আছে, 14টা রুমের ভিতরে 9টা রুমে নতুন লোক উঠাইছে, মানে পুরান লোক সব ছাঁটাই করছে এখান থেকে। ভাড়াও সে উঠায়। হ্যাঁ, আর আপনি যেটা বললেন যে হ্যাঁ, আজও এখনো সে ভাড়া উঠায় নিচ্ছে। আমার ভাড়াটিয়া যারা আছে নতুন, তাদেরও জিজ্ঞেস করে, তাদের ভাড়াও সে দিছে এবং ভাড়া উঠায়ও নিচ্ছে সে। আমি একটা টাকা আসতে 3 মাসের ভিতর 2 লাখ টাকার ভিতরে একটা টাকাও পাইনি। তো দর্শক, তিনি তো আমাদের কাছে অনেক কথাই তিনি বললেন। আমরা কিন্তু ইতিমধ্যেই তার যে স্ত্রী, মোহাম্মদ তারেকের স্ত্রী টুনি, আমরা টুনির সাথে যোগাযোগের চেষ্টা করেছি, তিনি কিন্তু আমাদের ফোন কল তিনি রিসিভ করেননি, যে কারণেই তার সাথে আমরা এখনো কথা বলতে পারিনি। আমরা আরো চেষ্টা চালিয়ে যাব, যদি টুনির সাথে আমরা কথা বলতে পারি
তার বক্তব্য আমরা প্রচার করব। কিন্তু এই যে তারেক সাহেব, আপনি আপনার স্ত্রী যে বিভিন্ন অভিযোগ করেছেন, সে বিষয় তিনি এনেছেন, আপনিও বলেছেন যে আপনার শারীরিক সক্ষমতা নাই স্ত্রীকে লালন পালন করার, যে কারণে স্ত্রী এইভাবে পরকীয়া করেছে, এই ধরনের কিছু বক্তব্য আপনি দিয়েছেন। এ ব্যাপারে একটু জানতে চাই। জি, এটা স্বাভাবিক। এটা আমি অসুস্থ কিডনি রোগী, এটা কম হতে পারে, আছে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু সে এটা নাকি আবার বাইরে বলছে যে আমি নাকি বিয়ে করছি, আমার গার্লফ্রেন্ড আছে। একটা কিডনি রোগীর জন্য এগুলা কখনো সম্ভব না। আর উনি যেটা যতগুলা বাইরের লটাচ্ছে সব কিছুই মিথ্যা কথা। আর তাদের হুমকির থেকে আমি বাঁচতে চাই। দেশবাসীর কাছে আমি জানাই যে এটার বিচার করেন, আর আমাকে এই হুমকির থেকে অবশ্যই বাঁচান। আমার সব কিছু চলে যাবে, আমার বিল্ডিং, আমার এই বাড়িটা সহ ওনারা নিয়ে নিতে চাই। আর ওনার বোন এগুলা পারবে, এই জন্য আপনাদের সবার কাছে আমি এই সাহায্য চাই, যেন আমাকে বাঁচান, আমাকে এই চক্র থেকে আমাকে আপনারা প্লিজ বাঁচান। ঘটনা আপনারা সুষ্ঠুভাবে তদন্ত করেন, এখানে এসে দেখে শুনে তারপরে আপনারা এই সিদ্ধান্ত নেন। আমি চাই সত্য ঘটনাটা, আমি এখান থেকে বাঁচতে চাই। আমি অসুস্থ মানুষ, আমি এখন এই হাত থেকে বাঁচতে চাই। এখন অসুখ নিয়ে আর ভয় পাচ্ছি না, এখন এদের নিয়ে আমি ভয় পাচ্ছি। প্লিজ এই হাত থেকে আমাকে বাঁচান আপনারা। আমি দোষী হলে আমি 100 বার এটা মেনে নিতে রাজি, ফাঁসি হলে ফাঁসি দিতে রাজি আছি। আপনারা এখানে এসে আপনারা প্লিজ এটা সুস্থভাবে বিচার করেন, এবং বিচার চাই ওদের, আমি বিচার চাই ওদের হাত থেকে আমাকে বাঁচান, এই চক্র থেকে, দুষ্ট চক্র থেকে। দর্শক, আসলে খুব হৃদয়স্পর্শী ঘটনা। একজন স্ত্রী কিডনি দিয়ে তার স্বামীকে বাঁচিয়ে রেখেছেন, সেই স্ত্রী এখন তার সংসারে নেই। স্বামী অভিযোগ করছেন স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী অভিযোগ করছেন স্বামীর বিরুদ্ধে। ঘটনার পেছনের যে ঘটনা, সেই ঘটনা আমাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে আনতে হবে। তবেই রক্ষা পাবে তারেক, রক্ষা পাবে তারেকের সংসার, রক্ষা পাবে একটি পরিবার। তোফা সানি, CNI নিউজ 24।